তৈরি হওয়া বিভিন্ন ধরনের সেগুলোকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা ছিল এবং বিভিন্ন ধরনের কাজের যারা পেশাগত ছিলেন বিভিন্ন ধরনের বিভিন্ন রাজ্যে তার মজুরি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেগুলো বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়েছিল। সেগুলোকে কম্পাইল করে একসঙ্গে গোটা দেশ ব্যাপী যেন সমস্ত স্তরের শ্রমিকরা তার উপকৃত হন এবং বিভিন্ন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে যখন এই শ্রম কোড তৈরি হয়েছিল তখনকার অর্থনৈতিক অবস্থান দেশে বা তখনকার আমাদের শিল্প পরিকাঠামো বা আমাদের দেশের উৎপাদন পরিস্থিতি আজকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আজকের সময় উপযোগী এবং বর্তমান সময়ে মানুষের কাজ করার ধরন আপনারা সকলেই জানেন, আমরা বলি ইজ অফ ডুইং লাইফ চাই সবাই, আমরা খুব ইজিতে কাজ করতে চাই। তো সেটা শ্রমিকের ক্ষেত্রেও সেটা মালিকের ক্ষেত্রেও, তো এটা যেন আরো ইজি করে দেওয়া যায়, সরল করে দেওয়া যায়, তার জন্যই এই শ্রম কোডগুলোকে আনা হয়েছে। প্রথম যে কোডটা ওয়েজেস কোড 2019 মজুরি সংক্রান্ত কোড, এই কোডে সব ধরনের শ্রমিক সংগঠিত হোক বা অসংগঠিত হোক সবাই শ্রম দপ্তরের নির্ধারিত ন্যূনতম মজুরি পাওয়ার অধিকারী। আগে অনেক জায়গায় আলাদা আলাদা নিয়ম ছিল, এখন তা এক করা হয়েছে সমকাজে সমবেতন। কথাটার অর্থ হচ্ছে আগে ধরুন আপনার মিডিয়া বন্ধু যারা আছেন, আপনার ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেন, আপনাদের মজুরি দিল্লিতে যে পরিমাণ ছিল সেটা হয়তো ত্রিপুরায় তার ভিন্ন ছিল বা আসামে তার ভিন্ন ছিল। এখন সমকাজে সমবেতন সেটা সুনিশ্চিত হবে, অর্থাৎ এক ধরনের কাজের জন্য সমান বেতন হবে গোটা দেশে। বর্তমান সময় আমরা চা শ্রমিকের যে মজুরিটা দিয়ে থাকি অন্য রাজ্যে অন্য ধরনের মজুরি দেওয়া হয় থাকে, আবার আরেকটা রাজ্যে আলাদা মজুরি। এখন কি হবে, এক ক্যাটাগরি কাজের জন্য একই বেতন হবে, সমকাজে সমবেতন। এটা প্রথমত ওয়েজেস কোডে যেটা আমাদের শ্রমিকদের সুবিধাটা হবে। জাতীয় পর্যায়ে ন্যাশনাল ফ্লোর ওয়েজেস ঠিক করা হয়েছে যাতে এক রাজ্যের বেশি অন্য রাজ্যে কম তা না হতে পারে, তার জন্য একটা সরকার নির্ধারিত ওয়েজেস ঠিক করে দেবে, সেটাই যেন গোটা দেশে প্রযোজ্য হয়। নারীদের ক্ষেত্রে আগে শিফট নাইট শিফটে কিছু কাজ করা বাধা ছিল। আপনারা জানেন আমাদের দিল্লি মুম্বাই বড় বড় শহরগুলোতে মহিলারা রাত্রি শিফটে কাজ করে, কিন্তু অনেকগুলো রাজ্যে সেটা বাধা ছিল, নারীরা কাজ করতে পারবে না, আমরা বলি যে মহিলারা করতে পারবে না। এখন কিন্তু তারা নিজেরা যদি চান তাহলে সমস্ত কাজে পুরুষরা যত ধরনের কাজ করেন সমস্ত কাজে মহিলারাও অংশগ্রহণ করতে পারবে। মহিলারা যদি না রাজি থাকেন তাহলে সমস্ত অংশের কাজেই তারা কাজ করতে পারবে। আরেকটা বিষয় হলো আপনারা দেখবেন কোন কোম্পানিতে হোটেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আগে পুরুষদের বেতন অর্থাৎ সমান কাজ করছে, দুজনেই রিসিপশনে বসছেন, কিন্তু রিসিপশনে পুরুষ যিনি আছেন ওনার বেতন হয়তো 10,000 টাকা, কিন্তু মহিলা যিনি বেতন পাচ্ছেন তিনি 8,000 টাকা বেতন পান। এখন কিন্তু সেরকম হবে না, এখন নারী এবং পুরুষ সমান কাজে সমান বেতন পাবে। এখন সেই নারী যদি সেই হোটেলের রিসেপশনে বসে সেখানে যদি পুরুষ যদি 10,000 টাকা বেতন পায় মহিলাও সেখানে 10,000 টাকা বেতন পাবে, এটাও বর্তমান সময় সুবিধা হয়েছে। নারীরা মাতৃত্বকালীন সময় 26 সপ্তাহ পর্যন্ত সবেতনে ছুটি পাবে, এটা আগে ছিল না, বর্তমান সময় সেটা করা হয়েছে। মহিলারা মায়েরা যারা কর্মজীবী যারা কাজ করেন তাদেরকে 26 সপ্তাহ পর্যন্ত তাদেরকে বেতন সহ ছুটি প্রদান করা হবে, এটাও বর্তমান সময় এই কোডে তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে। এবং মহিলা শ্রমিক যারা হবেন তাদেরকে 3,500 টাকা মেডিকেল বোনাস দিতে হবে। আমাদের গর্ভবতী মায়েরা তাদের স্বাস্থ্য পরীক্ষা বা বিভিন্ন বিষয়ের জন্য প্রত্যেক কোম্পানি যেখানে তারা কাজ করবেন এস্টাবলিশড কোম্পানি সেখানে তাদেরকে 3,500 টাকা বোনাস দিতে হবে। পরিবারের সংজ্ঞা এবং তার বিস্তৃত পরিধি পরিবর্তন হয়েছে। একটা সময় আপনারা সকলেই জানেন আমরা যারা পুরুষরা বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরিতে কাজ করি আমাদের বলা হয় আপনাদের ডিপেন্ডেন্ট কারা, তো আমার ডিপেন্ডেন্ট অর্থাৎ আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমার মা বাবা, এটা হলো পরিবারের সংজ্ঞা ছিল। এটার এবার পরিবর্তন হয়েছে। এটার ক্ষেত্রে মহিলা যদি হয় তাকে তার শ্বশুর শাশুড়িকেও ডিপেন্ডেন্ট বলতে পারবে, সে যদি চায়। একজন গৃহবধূ যদি বলে যে আমার শ্বশুর শাশুড়িও আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি আমার ডিপেন্ডেন্ট, সেটাও মানতে হবে কোম্পানিকে, অর্থাৎ তারাও সেই সংখ্যার মধ্যে সে পরিবারের। ডিজিটাল মিডিয়াতে যারা কাজ করে আইটি ওয়ার্কার বা ডিজিটাল মিডিয়াতে সহ অন্যান্য শ্রমিক যারা আছেন তাদেরকে প্রত্যেক মাসে 7 তারিখের মধ্যে বেতন দেওয়া বাধ্যতামূলক এবং বেতন স্লিপ দিতে হবে। আগে বেতন স্লিপের ব্যবস্থা ছিল না, কোন কোম্পানি বেতন স্লিপ দিতেন, কিন্তু অনেক কোম্পানি আছে যাদেরকে বেতন স্লিপ দেওয়া হতো না, এখন কিন্তু বেতন স্লিপ দিতে হবে।
এবং প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা, সপ্তাহে 48 ঘন্টা কাজ করানো যাবে। এটা দেখবেন, এটা নিয়ে একটু অপপ্রচার চলছে, বিভিন্ন সময় পলিটিক্যাল পার্টিগুলো বলছে শ্রমিকদের দিয়ে 12 ঘন্টা কাজ করানো হবে। এরকম নয়, এখানে বলা হয়েছে কোন শ্রমিক যদি চান তিনি সপ্তাহে 48 ঘন্টা কাজ করে বাকি 3 দিন ছুটি নিতে পারবেন। অর্থাৎ ওনার সপ্তাহে 48 ঘন্টা, অর্থাৎ প্রতিদিন 8 ঘন্টা না কাজ করে তিনি যদি মনে করেন যে আমি একদিনে 12 ঘন্টা কাজ করবো। আমাদের ত্রিপুরা রাজ্যে দেখুন অনেক পরিবর্তন হয়েছে। আমাদের বুদ্ধজনগর রাবার পার্কে যারা গিয়েছেন দেখবেন সেখানে রাবার ইন্ডাস্ট্রিজ গুলো একদিন মেশিন চালালে পরে গোটা 15 দিন সেই মেশিন চলে। অর্থাৎ সেটাতে এত ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, তার জন্য মেশিন বন্ধ করা হয় না, 15 দিন লাগাতার চলে। তো সেই ক্ষেত্রে সেখানে কর্মচারী যারা আছে তারা যদি মনে করে যে আমি 12 ঘন্টা কাজ করবো, আমি এক সপ্তাহে আমি 48 ঘন্টা লাগাতার কাজ করবো, তারপর 3 দিন আমি অন্য কোথায় আমি আরো একদিন কাজ করবো, ওভার টাইম কোথায় আউটসোর্সিং অন্য কোনো কাজ করবো, সেই ক্ষেত্রে শ্রমিকের সুবিধা হলো এটা। কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা দেখছি বামপন্থী সংগঠনগুলো অপপ্রচার করছে যে শ্রমিক থেকে বেশি শ্রম আদায় করছে। এরকম নয়, একজন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা যিনি কাজ করবেন তিনি সেইভাবে 5 দিন কাজ করতে হবে, আর যিনি 12 ঘন্টা কাজ করবেন তিনি 4 দিন 48 ঘন্টা কাজ করেই তিনি ছুটি নিতে পারবেন 3 দিন। তো সেই সমবেতনে তিনিও ছুটি পাবেন, যেটা আগে ছিল সেটাই এখন একটু ইজি করা হয়েছে শ্রমিকের ক্ষেত্রে, যে শ্রমিক যদি চায় সেটা করতে পারবে। ওভারটাইম মজুরি মালিক পক্ষ নির্ধারণ, কর্মঘন্টার বেশি যদি কাজ করান, ধরেন এই 48 ঘন্টা সপ্তাহে কাজ করানোর কথা, তার থেকে বেশি যদি কাজ তিনি করেন তাহলে ডবল বেতন দিতে হবে। অর্থাৎ ওনার যে স্যালারি যেটা আছে, নির্ধারিত যেটা বেতন ধরা আছে, সেই বেতনের ডবল মজুরিতে ওনাকে ওভারটাইমের জন্য দিতে হবে। এটা আসছে আমাদের রাজ্যে, যদিও সেটা সংখ্যাটা খুব কম, বিড়ি এবং সিগার শ্রমিক যারা, অর্থাৎ সেটা একটা যারা কাজ করেন স্বাস্থ্যের প্রতি একটু হানিকারক কাজ সেটা, তার জন্য সেই কাজে 30 দিন কাজ করলে বোনাস নিশ্চিত। অর্থাৎ একটা সময় ছিল যে 180 দিন কাজ করার পরে কর্মচারীরা বোনাসের জন্য দাবিদার হতেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি 30 দিন অর্থাৎ 1 মাস যদি বিড়ি বাঁধেন বা সিগারেট বাঁধেন তাহলেই তিনি কিন্তু বছরে যে বোনাস দেওয়া হবে সেই বোনাসে তিনি দাবিদার হবেন। এটা ছিল প্রথম। এটা মোটামুটি এর মধ্যে অনেকগুলো ছিল, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। প্রথম যে আমাদের যেটা শ্রমিক মজুরি যে কোডটা ছিল। দ্বিতীয় কোডটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020, শিল্প সম্পর্কিত কোড। এটা মূলত শ্রমিক আর নিয়োগকর্তা সম্পর্ককে মিশ্রণ রাখা বা বিরোধী সমস্যা সমাধানের সহজ প্রক্রিয়া তাড়াতাড়ি হবে, ছোটখাটো ভুলগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। আগে কি হতো, কলকারখানাতে যারা কাজ করতেন মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ কোনো কিছু হলেই সেখানে ইন্সপেক্টর রাজ বা সেখানে কোর্ট কাচারের বিষয় ছিল, সেগুলোকে এখন রিজলভ করে দেওয়া হয়েছে, সেগুলোকে মুছে দেওয়া হয়েছে। এখন ইন্সপেক্টর থাকবে না, ফ্যাসিলিটেটর, অর্থাৎ তিনি সাহায্যকারী, আপনাকে সহযোগিতাকারী হবে। আগে যেমন লেবার অফিস থেকে ইন্সপেক্টররা যেতেন, এখন ইন্সপেক্টর বলা যাবে না, এখন ফ্যাসিলিটেটর, অর্থাৎ তিনি সাহায্য করার জন্য যাবেন ফ্যাক্টরিতে, সেটা শ্রমিকের ক্ষেত্রে হোক আর ফ্যাক্টরির ক্ষেত্রে মালিকের পক্ষে হোক, সেটাকে সহযোগিতাকারী তিনি যাবেন, তিনি কিন্তু ইন্সপেক্টর নয়। ইন্সপেক্টর রাজ প্রধানমন্ত্রী মোদীজি শেষ করতে চাইছেন, যে সেই ধরনের পরাধীন ভাবনা আমাদের উপরে ছড়ি চালাবে, সেই ভাবনা যেন শেষ হয়। তো এখানে এইগুলো হবে। ফিক্সড টার্ম কর্মচারী স্থায়ী কর্মচারীর মতো সুবিধা পাবেন। আগে কি হতো, আমাদের ফ্যাক্টরিগুলোতে কলকারখানাতে বিশেষ করে যারা স্থায়ী কর্মচারী থাকতেন এবং অস্থায়ী কর্মচারী থাকতেন, স্থায়ী কর্মচারীদের সুবিধা আলাদা আলাদা হতো এবং অস্থায়ী কর্মচারীদের সুবিধা আলাদা হতো। এবার এরকম নয়, স্থায়ী কর্মচারীরা যা যা সুবিধা পাবেন অস্থায়ী কর্মচারীরাও সমান সুবিধা পাবেন সেই ক্ষেত্রে। এবং প্রতিষ্ঠানগুলোর জন্য রয়েছে সিঙ্গেল রেজিস্ট্রেশন, সিঙ্গেল লাইসেন্স, সিঙ্গেল রিটার্ন, ফলে কমপ্লায়েন্স সহজ হবে এবং অনিশ্চয়তা কমবে। ফ্যাক্টরির জন্য কিন্তু এই কোডের সুবিধা দিয়েছে। সেখানে কি হয়েছে, আগে একটা ফ্যাক্টরি চালানোর জন্য অনেকগুলো লাইসেন্স করতে হতো, এই লাইসেন্সের যে বারবার অফিসে ঝামেলা মেটানো, এটা কম হয়েছে। এখন বলা হয়েছে সিঙ্গেল রেজিস্ট্রেশন, সিঙ্গেল লাইসেন্স, সিঙ্গেল রিটার্ন এবং কমপ্লায়েন্স কমবে। এবং যেমন ইএসআই এর জন্য আগে রিটার্ন আলাদা দেওয়া হতো, ইপিএফ এর জন্য আলাদা দেওয়া হতো, পিএফ এর জন্য আলাদা দেওয়া হতো, স্যালারি স্লিপ বানানোর জন্য আলাদা করতে হতো। এখন এগুলো সব বন্ধ করে একটা রিটার্নের মধ্যে সবগুলো আসবে। তো এটা একটা ভালো সুবিধা হয়েছে, অর্থাৎ ইউনিভার্সাল, সব ইজি করে দেওয়া হচ্ছে। ইউনিয়নের স্বীকৃতি, এটা নিয়েও কিছু আলোচনা চলছে আপনাদের। ইউনিয়নের স্বীকৃতি, কর্মচারীদের অংশগ্রহণ আর নিয়োগদাতার কিছুটা নমনীয়তা বা সবকিছু ব্যালেন্স রাখা হয়েছে। বর্তমান সময়ে ইউনিয়নগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের বামপন্থী বন্ধুরা আলোচনা করছে যে তাদের ক্ষমতা খর্ব হচ্ছে, এরকম নয়। বলা হয়েছে ইন্ডাস্ট্রিতে অর্থাৎ ফ্যাক্টরিতে
51% শ্রমিকরা যে ইউনিয়নের সঙ্গে থাকবে তারা আলোচনায় বসতে পারবেন, তারা কথা বলবেন, বাকি ইউনিয়নগুলোরও প্রতিনিধিত্ব তারাই করবেন। অর্থাৎ একটা কোম্পানি 4-4টা 5-5টা 6টা ইউনিয়নের সাথে কথা বলা অনেকগুলো সমস্যা, এর জন্য প্রতিনিধিত্ব করবেন 51% কর্মচারী যাদের পক্ষে থাকবে তাদের সঙ্গে তারা বসে আলোচনা করবেন বা সমস্যার সমাধান বা যাই সেখানে যখন তিন পক্ষ নিয়ে যখন আলোচনা হয়, মালিক এবং শ্রমিক এবং সেখানে যখন আমাদের শ্রম দপ্তরকে আলোচনা করতে হয়, তখন সেই ক্ষেত্রে 51% যাদের শ্রমিক ইউনিয়নের সদস্য থাকবে তাদের সঙ্গে তারা কথা বলবে। এগুলো বেশি কর্মী থাকে বাধ্যতামূলক সেফটি কমিটি এবং ছোট কারখানার উপর অতিরিক্ত বোঝ কমানো। যেখানে 500 জনের উপরে কর্মী থাকবে সেখানে সেফটি কমিটি বাধ্যতামূলক করা হয়েছে। কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 সামাজিক সুরক্ষা কোড, এটা তৃতীয় কোড, যেটা আমরা বলতে পারি আজকের দিনে একটা আমাদের এই বড় একটা বিশাল ভারত জনসংখ্যা নিরিখে পৃথিবীর প্রথম যে দেশ এবং এই দেশের উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং আমাদের বিকশিত ভারত নির্মাণ, আত্মনির্ভর ভারত নির্মাণের যে লক্ষ্য এবং এই লক্ষ্যকে সুদৃঢ় করবে এই কোড, যে সোশ্যাল সিকিউরিটি কোড যেটা 2020। এই কোডের মাধ্যমে শ্রমিকদের সামাজিক সুরক্ষা, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের ভবিষ্যৎ এবং বৃহত্তর অংশের মানুষের সামাজিক নিশ্চয়তা এই কোডে এসেছে। আমি আপনাদের যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন আপনাদের কাছে গুরুত্ব সহকারে এই কোডটা সম্বন্ধে আমি বলতে চাই। এই কোডে এমন কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেগুলো স্বাধীন ভারতের প্রথমবার এইরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন আমাদের আগরতলা শহর ছোট হলেও আমাদের কর্মপরিধি অনেক বেড়েছে। এখানে নতুন নতুন দেখবেন গিগ ওয়ার্কার, এগুলো শব্দগুলো নতুন, যদিও আমি আপনাদের সামনে বলছি আপনারাও দেখবেন গিগ ওয়ার্কার আমাদের রাজ্যে ছিল না আজ থেকে 5 বছর আগে। এই যে ডেলিভারি বয়গুলো যারা কাঁধে করে ব্যাগ ঝুলিয়ে বাড়িতে খাবার পৌঁছে দেয়, এগুলো 5 বছর আগে আমাদের রাজ্যে ছিল না, এখন প্রথমবার শুরু হয়েছে। বা আমরা প্ল্যাটফর্ম ওয়ার্কার, এই যে অ্যামাজন বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে জিনিস কেনাকাটা করি, আমরা অনলাইনে অর্ডার দিচ্ছি, বাড়িতে জিনিস নিয়ে আসছে, ব্যাগ কাঁধে নিয়ে লোকগুলো চলে আসে, এগুলো আমাদের রাজ্যেও আজ থেকে 5 বছর আগে ছিল না। এই যে গিগ ওয়ার্কার বা প্ল্যাটফর্ম ওয়ার্কার বা অর্গানাইজ সেক্টরে বা আনঅর্গানাইজ সেক্টরে, এমনকি অভিবাসী যারা বাইরের থেকে যারা এসে কাজ করে, এইরকম যারা ওয়ার্কার, তাদের কোনো সরকারি স্বীকৃতি ছিল না, তাদেরকে কোনো ধরনের গভর্নমেন্ট স্বীকৃত শ্রমিক হিসাবে কোনো ক্যাটাগরিতে তাদেরকে ধরা ছিল না। এবার এই কোডের মাধ্যমে, সোশ্যাল সিকিউরিটি কোডের মাধ্যমে তাদেরকে একটা সুরক্ষা ছাতা আনা হয়েছে। এমন পিএফ, ইএচআই, ইএসআই, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন সুবিধা সব অন্তর্ভুক্ত। একবার রেজিস্ট্রেশন করলেই দেশের যে কোনো জায়গায় সুবিধা পোর্টেবল থাকবে এবং জীবন বীমা, অক্ষমতা বীমা, স্বাস্থ্য প্রকল্প সব মিলিয়ে আরো বিস্তীর্ণ সুরক্ষা নিশ্চিত হবে। এই কথাটার অর্থ হলো এই যত ধরনের ওয়ার্কার বললাম, এই সমস্ত ওয়ার্কাররা একটা প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করবেন এবং এই যে প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার পর এটা পোর্টেবল হবে। অর্থাৎ আজকে যারা গিগ ওয়ার্কার, প্ল্যাটফর্ম ওয়ার্কার, অ্যামাজনে কাজ করছে বা অন্য কোনো সেক্টরে কাজ করছে, এই লোকগুলো ধরুন দিল্লিতে চলে গেল কাজ করতে, সেখানে এখানে যে রেজিস্ট্রেশন করছে সেটাই সেখানে অর্থাৎ প্রযোজ্য হবে, সেখানে সেটাকে স্বীকৃতি পাবে এবং এই ধরনের যারা যে ধরনের সুবিধা এখানে থাকতো সমস্ত সুবিধা তারা সেখানেও পাবে। অর্থাৎ ওই আমরা সকলেই জানেন ওয়ান নেশন ওয়ান রেশন যেটা শুরু হয়েছে, যে একজন রেশন কার্ড হোল্ডার আমাদের রাজ্যে সে রেশন নিতে পারবে, আসামে গিয়েও এই রেশন কার্ডে সে রেশন উঠাতে পারবে, সে দিল্লি গিয়েও রেশন উঠাতে পারবে। এরকমই এই ক্ষেত্রেও এই সমস্ত ওয়ার্কাররা এখানে যে রেজিস্ট্রেশন করবে, এই রেজিস্ট্রেশন কার্ডটা আধার লিঙ্কেজ থাকবে, সে দিল্লিতে গিয়েও সে সেই শ্রমিক হিসাবে সেখানেও তার সুবিধাগুলো তার পাবে। এটা এই কোড আমাদেরকে সুরক্ষিত করলো। আগে 5 বছর কাজ না করলে, এটা বিশাল বড় পরিবর্তন। আগে 5 বছর কোন সেক্টরে কাজ না করলে আপনি গ্র্যাচুইটি পাওয়ার যোগ্যতা অর্জন করতেন না। অর্থাৎ আপনাকে 5 বছর কোম্পানিতে, আপনার মিডিয়া হাউস হোক, কল কারখানা, ফ্যাক্টরি, বিভিন্ন জায়গায় যেখানে কাজ করেন, আপনাকে 5 বছর কাজ করতে হবে, তারপরেই আপনি গ্র্যাচুইটির জন্য দাবিদার হবেন। কিন্তু বর্তমান সময়ে 1 বছর যদি আপনি কাজ করেন, ফিক্সড টার্ম এমপ্লয়িরাও যদি 1 বছর কাজ করেন কোনো ফ্যাক্টরিতে, কলকারখানাতে, তাহলে আপনি গ্র্যাচুইটি পাওয়ার যোগ্যতা তৈরি হবে। আপনাকে সেই অর্গানাইজেশন গ্র্যাচুইটি দিতে বাধ্য হবে আপনাকে 1 বছর কাজ করলে পরে। এটা ভীষণ বড় পরিবর্তন শ্রমিকদের জন্য। আগে 5 বছর একটা কোম্পানিতে কাজ করার পর এই সিকিউরিটিটা ছিল, কিন্তু আজকে 1 বছর কাজ করলে পরে আপনি গ্র্যাচুইটি পাবেন। আগে ইএসআই নির্দিষ্ট এলাকাতে সীমাবদ্ধ ছিল, এখন সারা দেশে প্রযোজ্য এবং ঝুঁকিপূর্ণ কাজে একজন থাকলেও ইএসআই দিতে বাধ্য।
অর্থাৎ আগে কি ছিল, আমাদের রাজ্যে দেখুন ইএসআই অনেকগুলো ডিসপেন্সারি আছে, কুমারঘাটে ইএসআই ডিসপেন্সারি আছে, উদয়পুরে আছে, ধর্মনগরে আছে, আমাদের শ্যামলী বাজারে আমাদের ইএসআই হসপিটাল আছে, এবং আমরা একটা 200 বেডের হসপিটাল স্থাপন করছি ইএসআই হসপিটাল। কিন্তু সেভাবে আমাদের এখানে কিন্তু পেশেন্ট আসে না, কারণ ইএসআই হোল্ডার কম আমাদের এখানে। কারণ ইএসআই পাওয়ার যে ক্যাটাগরি সেখানে বলা হয়েছে 10 জন যদি ওয়ার্কার থাকে তার বেশি হলেই ইএসআই অন্তর্ভুক্তি হবে, আগে ছিল। বর্তমান সময় বলা হয়েছে যে কেউ যদি মনে করে কোনো কোম্পানি যে আমার শ্রমিকে 2 জন কর্মচারী আছে, জুয়েলারিতে কাজ করছে, আমি তাকে ইএসআই সুবিধা দেব, তাহলে সেই 2 জনকেই দিতে পারবে। বা এছাড়াও প্ল্যাটফর্ম ওয়ার্কার ছাড়াও আপনি যদি মনে করেন প্ল্যান্টেশন ওয়ার্কার, ধরুন আমাদের যারা কাজ করছেন চায় বাগানে, কফি বাগানে, রাবার বাগানে, এই ধরনের মালিক পক্ষ যদি ভাবে যে আমি আমার শ্রমিককে ইএসআই এর আওতা অন্তর্ভুক্ত করব, সেই ক্ষেত্রে তাদেরকেও করতে পারবে। এর জন্য ইএসআই যে সুবিধাটা, এটার পরিধি বেড়ে গেল। অনেক রাজ্যে আগে ছিল না, এটা গোটা ভারতবর্ষে সব শ্রেণী কর্মচারীর জন্য, সব শ্রেণী ওয়ার্কারের জন্য ইএসআই সুবিধাটাও লাগু হলো। 10 জনের বেশি শ্রমিক আছে এরকম প্ল্যান্টেশন, আপনারা জানেন আমাদের রাজ্যে 50-এর অধিক চা বাগান আছে, কিন্তু চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্য বীমা বলতে কিছু নেই। আজকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা বা প্রধানমন্ত্রী যেটা আয়ুষ্মান, সেটা এই প্রকল্প ছাড়া বাগানের মালিক পক্ষ থেকে খুব সাধারণ প্যারাসিটামল ট্যাবলেট বা ছোটখাটো কিছু ছাড়া আর কোনো সুবিধা কিন্তু ছিল না। বর্তমান সময় তাদের জন্য, এই প্ল্যান্টেশন ওয়ার্কারের জন্য ইএসআই সুবিধা অন্তর্ভুক্ত হলো, এবং 5 হেক্টরের বেশি। এছাড়া আমি যেটা আপনাকে বলতে চাই, চা বাগান ছাড়াও 5 হেক্টরের বেশি জমিতে যাদের প্ল্যান্টেশন আছে, এই সমস্ত সেক্টরে যারা কাজ করেন, সেখানেও তারা ইএসআই দাবিদার তাদেরকে দিতে পারে। একদিকে 10 জনের বেশি কর্মচারী যদি হয় প্ল্যান্টেশনে, আরেকদিকে 5 হেক্টরের বেশি যদি জমিতে প্ল্যান্টেশন থাকে, সেখানে যদি কাজ করে, তারাও ইএসআই অন্তর্ভুক্ত হবে, এবং সেটাও তারা এই প্রথমবারের মতো এই সুবিধাটা পাবে। অকুপেশনাল সেফটি এবং হেলথ ওয়ার্কিং কন্ডিশন কোড 2020, পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য, কাজের পরিবেশ কোড। 4 নম্বর, আগে যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক ছিল না, এখন প্রতিটি কর্মীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক। আগে কোনো অর্গানাইজেশন যেখানেই কাজ করেন না কেন, আপনারা হোক বা অন্যান্য শ্রমিকরা হোক, যে কোনো সেক্টরে, হোটেলে বা বিভিন্ন মুদিখানায়, দোকানে, ফ্যাক্টরিতে, কলকারখানায় যেখানে কাজ করতো, সব জায়গাতে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক ছিল না। বর্তমান সময়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেওয়া বাধ্যতামূলক, অর্থাৎ সব স্তরে যারা কর্মীরা আছে তারা যখনই কাজে যুক্ত হবে, তখন তাদেরকে সেই কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। এই কোডের কাজের জায়গায় নিরাপত্তা আর স্বাস্থ্য রক্ষার জন্য তৈরি, বার্ষিক ফ্রি হেলথ চেকআপ, সেফটি স্ট্যান্ডার্ড, ভালো কাজের পরিবেশ, এইগুলো বাধ্যতামূলক। অর্থাৎ যেখানে কাজ করবে সেখানে বছরে একবার তাদেরকে হেলথ চেকআপ করানো, এগুলো কিন্তু বাধ্যতামূলক এই কোডের মাধ্যমে এসেছে। নারীরা যারা, মহিলারা বা মায়েরা যারা রাত্রে কাজ করবে, নাইট শিফটে কাজ করতে পারবে, তবে পরিবহন এবং সিসিটিভি এই সমস্ত ব্যবস্থা ওই কলকারখানা ফ্যাক্টরিতে থাকতে হবে। মহিলারা যদি ইচ্ছা করেন কাজ করতে, সেখানে করতে পারবেন, কিন্তু মালিক পক্ষ সেখানে রাত্রির জন্য সেখানে সিসিটিভির ব্যবস্থা এবং যাতায়াতের ব্যবস্থা, তিনি যে যাতায়াত করবেন সেই ব্যবস্থা মালিক পক্ষকে করতে হবে, তবেই তারা রাত্রি শিফটে কাজ করতে পারবে। আউটসোর্সিং কর্মীদের দায়িত্বে থাকবেন। এখন এই কথাটা আপনাদের কাছে, এটাও নতুন আমাদের রাজ্যের জন্য। আউটসোর্সিং আপনারা সকলেই শুনেন, বিভিন্ন সময় কথা আসে, আউটসোর্সিং এ যারা কাজ করেন, হাউসকিপিং এ বা গার্ড, যা হসপিটাল বিভিন্ন সাফ সাফাই কর্মীরা আছেন, এরা সঠিক সময় বেতন পান না। এটাও একটা বিভিন্ন সময় আসে, বেতন, বোনাস, গ্র্যাচুইটি, বিভিন্ন কিছু সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হন। যারা কোম্পানি যারা পরিচালনা করেন, তারা সঠিক সময় দেন করবে। ধরুন স্বাস্থ্য দপ্তরে যদি ওই গার্ড কাজ করে থাকে বা হাউসকিপিং এর কাজ করছে, তাহলে যে এজেন্সির মাধ্যমে সে কাজ করছে তার যতটুকু দায়িত্ব থাকবে, তার থেকে বেশি দায়িত্ব থাকবে কাদের? প্রিন্সিপাল এজেন্সি, অর্থাৎ যারা কাজে নিযুক্তি দিয়েছে। অর্থাৎ সেখানে যদি সেটা সরকারি হসপিটালই হোক বা প্রাইভেট কোম্পানি, আর্টিস্ট বা স্ট্যান্ড আর্টিস্ট। স্ট্যান্ড আর্টিস্ট মানে সিনেমাতে যারা শুটিং করতে গিয়ে যারা কাজ করেন, বা ডাবিং আর্টিস্ট যারা ভয়েস দেন বিভিন্ন সময় মিডিয়াতে বা অন্য জায়গায়, সিনেমাতে, মুভিতে যারা ভয়েস দেন, এইরকম মিডিয়া কর্মী, সাংবাদিক যারা রয়েছেন, প্রিন্ট মিডিয়া কর্মী যারা রয়েছেন, তাদের ওয়েজেস, সেফটি, সব অধিকার এই 4টা কোডে অন্যান্যদের যা যা সুবিধা রয়েছে, সমস্ত সুবিধা এদের ক্ষেত্রেও সেটা লাগু হবে এই নতুন কোডের মাধ্যমে। অর্গানাইজ সেক্টরে যারা রয়েছে, আনঅর্গানাইজ সেক্টরে যারা রয়েছে, শ্রমিকদের জন্য নতুন করে একটি সোশ্যাল সিকিউরিটি ফান্ড তৈরি করবে গভর্নমেন্ট। তো মোটামুটি এগুলো ছিল একটা বিশেষ পরিবর্তন। তো আমরা বলতে পারি এই কোড আসার পরে
যে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত যে আগে আমাদের শ্রম নীতি ছিল তাকে কম্পাইল করে একটা সহজ সরল এবং এখান বর্তমান সময় উপযোগী এবং শ্রমিকদের কল্যাণকারী এই কোড এসে এবং এই কোডের মাধ্যমে বিকশিত ভারত বা আমরা যে আত্মনির্ভর ভারতের কল্পনা করছি সেই ভারতের দিকে এগোবে এই প্রত্যাশা নিয়ে এই কোডকে লাগু করা হয়েছে। আমরা যদি কিছু জিজ্ঞাসা করতে চান জিজ্ঞাসা করতে পারেন। पहले भी ये बहुत सारे नियम थे कि सबको समान वेजेस मिले, और दूसरा एक है जो बोनस के बारे में आपने बोला है, वेजेस के बारे में बोला है, तो देखा जाता था सबको समान नहीं मिलता था, बोनस भी नहीं मिलता था। तो इसको मॉनिटर करने के लिए सरकार की तरफ से ऐसा खास कुछ देखा नहीं गया। तो अभी जो लॉ चालू होगा इससे क्या मॉनिटरिंग सही होगा, आपको क्या लगता है, या इसके लिए नया कोई कमेटी बनेगा? देखिए, इसलिए तो ये जो कोड लेके आया है, इसलिए अलग अलग प्रदेश में अलग अलग कोड के धरण था और सुविधा भी अलग अलग था। अभी इसी सरकार ये 4 कोड इसलिए लेके आया जो सबको इक्वल सुविधा मिले, और इसके लिए सिंगल, आपने देखा होगा मैंने एक लाइन पढ़ा है यहाँ पे, सबके लिए एक पोर्टल बनाया जाएगा जिस पोर्टल में सबका एंट्री होगा और ये हर प्रदेश में ये लागू होगा। तो हमारा देखिए क्या हुआ नहीं है, उसको होने के लिए जो सुविधा मिला नहीं हमारा वर्कर को, अभी सुविधा मिले इसलिए ये कानून लेके आया है। देखिए, हमारे को उम्मीद से जीना है और आगे बढ़ना है। हम उम्मीद करते हैं इसी जो कोड आया है और इस कोड से जो हमारे जो वर्कर है, जहाँ पे ये लोग डिप्राइव थे और जहाँ इनका अधिकार नहीं मिला है, अधिकार मिलेगा, ये उम्मीद करते हुए ही हम लोग आगे बढ़ेंगे। कोशिश करेंगे सबको न्याय मिले और सबको ये जो कोर्ट के दौरान जिनका इनका अधिकार है पूरा वो मिलना चाहिए, मिले उसके लिए। सरकारी तरफ से मॉनिटरिंग रहेगा? बिल्कुल रहेगा, बिल्कुल रहेगा। রাজ্যের ক্ষেত্রে আগেও এরকম দেখা গেছে যে শ্রম আইন বা শ্রমিক কোড ঠিকভাবে কার্যকর হতো না। এ নিয়ে বর্তমান রাজ্য সরকার, শ্রমিক মালিক পক্ষ এবং সরকার ত্রিপাক্ষিক কোনো বৈঠকের চিন্তা ভাবনা আছে কিনা বা করবেন কিনা আগামী শ্রমিক কোড নিয়ে? হ্যাঁ, দেখুন, শ্রমিক কোড লাগু হলো এই মাত্র, আপনারা জানেন এই মাত্র লাগু হয়েছে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব, বসবো। এবং আমাদের রাজ্যে আমরা প্রথম ধাপে আমরা শুরু করেছি কয়েকদিন আগে। এই কোড লাগু হওয়ার পর আমাদের এখানকার সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে যারা রয়েছেন আমাদের মালিক পক্ষ এবং আমাদের শ্রমিক পক্ষের যারা রয়েছেন, ওদেরকে নিয়ে অলরেডি আমাদের শ্রম দপ্তর বসেছে প্রথম পর্যায়ে, এবং আমরা আবারও বসবো। প্রয়াস থাকবে তারাও যেন তাদের পুরো অধিকার পায়। অতীত অভিজ্ঞতা কিন্তু শ্রমিক স্বার্থ পরিপন্থী বৈঠকে, বর্তমান সরকার এই জিনিসটি কিভাবে দেখে? দেখুন, অতীতে কি হলো সেটা নিয়ে আমি খুব আলোচনা করতে চাই না। আমি যদি বলি অতীতে অনেক কিছু হয়নি। আমরা আমাদের রাজ্যে যদি দেখি সবচেয়ে গরিব শ্রমিক যারা, তারা হচ্ছে চা শ্রমিক। চা শ্রমিক থেকে গরিব বোধহয় ভারতবর্ষে আর কোনো শ্রমিক হতে পারে না। যেখানে আজ থেকে 2018 সালে মাত্র যাদের মজুরি 104 টাকা ছিল, 104 টাকা আজকের দিনে বড় পরিবারে চায়ের খরচা হয় না, কিন্তু 104 টাকাতে ওই পরিবার চলতে হতো। কিন্তু সেই পরিবারের 100 টাকা জমি হয়নি। আপনারা মিডিয়ার বন্ধুরা যারা আমাকে দেখছেন শুনছেন, আপনারা কেউ বলতে পারবেন আপনাদের সঙ্গে লাইনে একজন চা শ্রমিক পরিবারে কেউ দাঁড়িয়ে সাংবাদিকতা করে কেন করে না? তারাও তো এই স্বাধীন ভারতের নাগরিক, কেন তাদের অধিকার নেই সাংবাদিকতা করার? কারণ তারা পড়াশোনা করার অধিকারী ছিল না, তাদের জমি ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, তা পড়বে কি করে? বাগান মালিকের জায়গাতে থাকতো, সেখান থেকে যদি বাইরে অন্য কাজ করতে যায় সেখানে উদ্বাস্তু করে দেবে। এই সরকারের প্রয়াস আজকের রাজ্যের অর্ধেকের বেশি চা শ্রমিক পরিবারকে জমির পাট্টা দেওয়া সম্ভব হয়েছে। এর জন্য নিরাশ হওয়ার কিছু নেই, আমরা আশাবাদী। কারণ যেহেতু এটা আমরা যেটা 50-60 বছর যে কাজটা করা সম্ভব হয়নি স্বাধীন ত্রিপুরায়, সেটা আমরা করে দেখিয়েছি 5 বছরে। আমরা প্রায় 4000 পরিবারকে জমির পাট্টা দিয়েছি, 5000 পরিবারকে প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড দিয়েছি। এর জন্য আশাবাদী যে সেক্টরে শ্রমিকরা বঞ্চিত সেগুলো আমরা আগামী দিন ফুলফিল করতে পারবো, এটা আমাদের আশা, এটা আমাদের বিশ্বাস। सर, इसको लेके हर जगह पे प्रोटेस्ट चल रहा है, तो सरकार क्या ये जो लॉ आए हैं उसको सही तरह लोगों के पास देखिए, नहीं पाया है क्या? जो लोग प्रोटेस्ट कर रहा है, वामपंथी संगठन प्रोटेस्ट कर रहा है, आप लोगों के माध्यम से मैं बोलना चाहता हूँ, जो लोग प्रोटेस्ट कर रहा है इनके काम प्रोटेस्ट करना है। इसका पहले भी जब देश में ऐसे कुछ परिवर्तन आया है, इन्होंने कंप्यूटर के भी विरोध किया था, इन्होंने जैसे भी आया तो बोला श्रम और जो श्रमिक है उनका काम खत्म हो जाएगा, इन्होंने बोला कंप्यूटर सीखने का कोई जरूरत नहीं है। लेकिन आज ये आने के कारण से इजी हुआ।
जब डिजिटल इंडिया हो रहा था तब बोला ऑनलाइन कौन ट्रांजेक्शन करेगा, अभी सब लोग ऑनलाइन ट्रांजेक्शन करता है। तो इनका विरोध का कोई मतलब नहीं होता है। इनके शरीक जो आज के जो शरीक है यूपीए गवर्नमेंट, जो पहले सेकंड टर्म, उस सेकंड टर्म में इन्होंने विरोध किया था, इनको जो सरकार से अपना समर्थन विड्रॉ किया। क्या कारण था? बोला अमेरिका में उनके साथ परमाणु चुक्ति हुआ, वो चुक्ति से हमारे देश के जो श्रमिक है उनका क्या फायदा हुआ, क्या नुकसान हुआ, मेरे लगता नहीं है। जो यहाँ पे वामपंथी लोग चलता है, वो जो मिसिल करता है, उनको पता होगा, उनको ही पता नहीं है। उनको विरोध करना है, ऊपर से बोला गया है विरोध करना है, अच्छा बुरा देखना नहीं है। विरोध करना बोला है तो विरोध के लिए विरोध करना है। इनको पूछिए ना जो उनको टाइम पे श्रमिक के लिए क्या किया है। मैंने जैसे बताया उनके टाइम उन्होंने 35 साल यहाँ पे राज किया है, एक भी श्रमिक परिवार को जमीन दे पाया क्या? नहीं दे पाया है। उनको मजदूरी 104 रुपया था, हमने 205 रुपया कर दिया है, 100 रुपया बढ़ा दिया हम लोगों ने 7 साल में, और उनका 35 साल में उनका मजदूरी था सिर्फ 104 रुपया है। आंगनवाड़ी में उनका टाइम पे बोनस, में उस दिन बता रहा था, आंगनवाड़ी में बोनस मानिक सरकार जब मुख्यमंत्री थे 700 रुपया बोनस था, और उन्होंने 20 साल मुख्यमंत्री थे। साल में 100 रुपया दुर्गा पूजा के बोनस देता तो उनका 20 साल में 2000 रुपया बोनस हो जाता था। सिर्फ 700 रुपया उनके टाइम पे बोनस था। हमारा सरकार आया तो 2300 रुपया हम लोग बोनस देते। सोचिए कितना परसेंटेज बढ़ा है। हमारा 7 साल में 8 साल के आया है, हम लोग 8 साल हुआ है, तो 8 साल में हम लोगों ने अभी 2300 रुपया देते हैं। हम लोगों ने 1600 रुपया बढ़ाया है, और उनका 20 साल में 700 रुपया बोनस देते। तो उनको पूछिए ना श्रमिक के लिए क्या किया है। ये बोलने के लिए बोल रहा है, ये इनका तो कुछ लेके रहना है, पॉलिटिक्स करना है, इसलिए कर रहा है। धन्यवाद सबाई के, नमस्कार। थैंक यू।